দেখো এখানে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ যে গল্পটি ছিল, এই গল্প থেকে প্রশ্ন আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্প কোনটি। তো আমরা এখানে জানি সবাই যে সর্বশেষ গল্প হচ্ছে মুসলমানের গল্প। অনেকে তোমরা হচ্ছে রিপ্লাই করেছো, তাই না? সবাই হচ্ছে রিপ্লাই করেছে সি এর হচ্ছে একের হচ্ছে সি। তো দেখো এই যে আমরা প্রশ্নটা পড়তেছি, এটা মূলত আমাদের জিএসটি যে সলিউশন বইটা আছে, তো আমাদের 20 তারিখে বের হওয়ার কথা ছিল, সেটা শীঘ্রই বের হয়ে যাবে। সেইখান থেকে আমরা পিডিএফ গুলো পড়ছি। বাজারে সেরকম ভাবে গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একই সাথে পাওয়া যায় না, শুধুমাত্র আমাদের এই বইটাই পাওয়া যাবে। তো দেখো এখানে কিভাবে বইটাতে উল্লেখ করা আছে, দেখো এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যাটা কি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য। তার যে ছোট গল্প ছিল, তার ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প কোনটি, সেটা হচ্ছে ভিখারিণী, এবং শেষ ছোট গল্প হচ্ছে মুসলমানের গল্প, রাইট? তাহলে তোমরা কার কয়টা হচ্ছে তোমরা একটু দাগায় দাগায় রাখবা। নিয়মটা হচ্ছে এরকম, তোমরা একটা লিখবা রাইট, একটা লিখবা রং, ঠিক আছে? তারপর তোমার একটা হইলো একটা টান দিবা, দুইটা হলো দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আবার মনে করো একটা ভুল গেছে, নেগেটিভ করার জন্য এক রেখে দিলা, দুই রেখে দিলা, তিন রেখে দিলা, চার রেখে দিলা এবং 5 লিখে দিলাম। সো এইভাবে তোমরা খাতার মধ্যে লিখবা কার কয়টা করে হচ্ছে। ইনশাআল্লাহ আজকে আমি অনেকগুলো টপিক করার চেষ্টা করব একদম ডিরেক্টলি। সো আমরা এখন প্রথমে নোয়াখালী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতেছি। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নে বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছে। 17-18 সালে প্রশ্ন আসছে, 17-18 সালে প্রশ্ন আসছে। ক নাম্বার রক্তকবরী, 2 নাম্বার ডাকঘর, 3 নাম্বার বসন্ত, 4 নাম্বার ঘরে বাইরে। 2 এর কত হবে বলো? সবাই একটু বলি দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছে, কোনটা হবে বলো? এটা কিন্তু ব্যাখ্যা দেওয়া নাই, হ্যাঁ সবগুলোর ব্যাখ্যা দেওয়া নাই, উত্তর দিলে হবে না। ওকে সবাই একটু বলি কোনটি হবে? সবাই বলি দেখি, সবাই একটু বলার চেষ্টা করি। সবাই বলছো বসন্ত, রূপন বলছে, সুপ্রিয়া মণ্ডল বলছে, জান্নাত বলছে বসন্ত, ফারজানা শনি বলছে বসন্ত। ওকে আচ্ছা, রুনা আক্তার বলছে গ নাম্বার। হ্যাঁ, তো আমরা জানি তার যে গল্প ছিল, সেই গল্পটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল, সেটার নাম হচ্ছে বসন্ত। সেটার নাম কি? বসন্ত। তার কার কটা হচ্ছে একটু লিখে রাখবা। 3 নম্বরে চলে যায়, ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা। এই যে ছিন্নপত্র ছিল, এটা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল? 16-17 সালে আসে নোয়াখালী বিশ্ববিদ্যালয়। 1 নাম্বার ইন্দিরা দেবী, 2 নাম্বার কাদম্বরী দেবী, 3 নাম্বার হচ্ছে মিরানী দেবী, 4 নাম্বার হচ্ছে মৈত্রী দেবী। কি হবে বলো দেখি? এখানে 3 নম্বরের প্রশ্ন কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি। 3 নম্বরের প্রশ্নের উত্তর কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি। দেখো অনেকে বলতেছো পারি না, 3 নাম্বার পারি না। আচ্ছা মনি বলছে এ, সুমাইয়া বলছে গ নাম্বার। ওকে, তো তোমাদেরকে বলি এখানে অনেকজনেরই না পারার কথা। কেন না পারার কথা? কারণ এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য পাঠগুলো আছে, অর্থাৎ বাংলা যে সাহিত্য পাঠ আছে, সেখানকার ভিতর থেকে প্রশ্ন করা হয়েছে। তো এই জন্য তোমাদেরকে বলি যে গুচ্ছভুক্ত 22 বিশ্ববিদ্যালয়ে বাংলা ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসে, তবে সাহিত্য পাঠ থেকে যদি প্রশ্ন আসে, তাহলে আমাদের যে সাহিত্যের যে বিসিএস ভুক্ত 11 জন লেখক আছে, এই 11 জন লেখকের যে জীবনী, এটা কিন্তু আমাদেরকে জেনে যেতে হবে। তো 3 নাম্বার প্রশ্নটা কি? এখানকার উত্তরটা হবে কিন্তু ইন্দ্রাণী দেবী। এখানকার উত্তর হবে ইন্দ্রাণী দেবী। ওকে, তারপর 4 নাম্বার প্রশ্নে চলে যায়। 4 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? 16-17 সালে আসছে। কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? গীতিবিতান, গীতাঞ্জলি, চৈতালি নাকি বনফুল? বলো দেখি 4-এর উত্তর কত হবে? তুহিন আহমেদ বলছে 4-এর হচ্ছে গ। একটু দ্রুত বলো, দ্রুত। লেখকের নামগুলো জানিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, লেখকের নামগুলো আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। লেখক 11 জন কে কে? ক ক ক সবাই বলছে ক ক ক। ওকে,
তাহলে এখানকার কি হবে, এখানে আমরা সবাই বলছি যে গীত গীত বিতান, এই গীত বিতানের ভিতরে তার যে গল্প গ্রন্থটা ছিল তার ভিতরে আমাদের জাতীয় সঙ্গীত অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে সঙ্গীতটা রয়েছে এটা এখানে দেওয়া ছিল। তারপর চলে যায় 5 নম্বরে, রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, বলো রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 1516 সালের কোশ্চেন, নোয়াখালী বিশ্ববিদ্যালয়। বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়। কোনটা হবে? 5-এর কত উত্তর হবে? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। 5-এর একটু অ্যান্সার করার চেষ্টা করি। 5-এর অ্যান্সার করার চেষ্টা করি। 5-এর সবাই চেষ্টা করি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নন্দিনী রয় বলছে গ, অমিত বলছে, জান্নাত বলছে গ নাম্বার। ওকে, গ নাম্বার। সো দেখো গ নাম্বার আমরা দেখতে পাচ্ছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এখন অনেকেই অপশনের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্বভারতীর মধ্যে একটা সমস্যা দেখায় এবং আরো একটা ক্রিটিক্যাল যদি করে যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ থাকলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হবে না। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তার হাত ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। তারপরে নেক্সটে চলে যায়, কার কয়টা হচ্ছে একটু লিখে রাখো, কিভাবে লিখে রাখবা নিয়ম শিখিয়ে দিয়েছি। তো দেখো 6 নম্বর প্রশ্নে চলে আসি। হ্যাঁ 6 নম্বর প্রশ্নে চলে আসি। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলছে যে অপরিচিতা গল্পে অনুপন্যার কোলে গজারণের ছোট ভাইটি বাক্যাংশে ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত হয়েছে? প্রশংসা অর্থে, ব্যঙ্গার্থে, নিমিত্তার্থে নাকি আনন্দার্থে? 19-20-এর কোশ্চিন, 19-20-এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 19-20-এ প্রশ্নটা আসছে যে অনুপন্যার কোলে গজাননের ছোট ভাইটি এটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রশংসা অর্থে, ব্যঙ্গার্থে, নিন্দা অর্থে নাকি আনন্দ অর্থে? কি হবে বলো দেখি এই প্রশ্নের উত্তর। সবাই সবাই একটু 6 নম্বরে বলি। 6 নম্বরের খ বলতেছো সবাই। আরাফাত বলছে 6, নন্দী বলছে 6, খাদিজা বলছে 6-এর 2, জান্নাতুল বলছে 6-এর 2। 4-এর উত্তর কি হবে? আমরা 4 কোথায় ছিলাম? আচ্ছা তোমরা একটু দেখার চেষ্টা করো, আমরা 4 নম্বরে যাই। দেখো 4 হচ্ছে ক হবে গীত বিতান, 4 হচ্ছে গীত বিতান হবে। তো 5 নম্বরে দেখো এটা কি অর্থে প্রকাশিত হয়েছে, কি অর্থে প্রকাশিত হয়েছে আমরা একটু বলার চেষ্টা করি, কি অর্থে প্রকাশিত হয়ে। আচ্ছা সবাই বলতেছ যে এটা হচ্ছে, সবাই বলছে কি এটা হচ্ছে ব্যবহৃত হয়েছে ব্যঙ্গার্থে। হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে ব্যঙ্গার্থে। সঠিক উত্তর কি? ব্যঙ্গার্থে। হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে ব্যঙ্গার্থে, রাইট। সঠিক উত্তর হচ্ছে কি? ব্যঙ্গার্থে। সঠিক উত্তর কি? ব্যঙ্গার্থে। আচ্ছা হ্যালো। আচ্ছা তারপর দেখো 7 নম্বরে চলে যায়। 7 নম্বর প্রশ্নে বলছে কি যে ঘরে বাইরে গ্রন্থের রচয়িতা 19-20-এ আসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম চট্টোপাধ্যায় নাকি কাজী নজরুল ইসলাম? দেখো এটা ইজি প্রশ্ন। 7-এর হচ্ছে 1 নম্বর উত্তর হবে। কারণ কি 7-এর 1 নম্বর কারণ হবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা নিয়ে আলোচনা করছি, ওই জন্য 7-এর হচ্ছে ক নাম্বার। এটা নিয়ে সবাই না দেই। চলে যায় 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে এরকম যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এটি কি? এটা কি গান, এটা কি কবিতা নাকি উপন্যাস নাকি গদ্য? বলো দেখি। 18-19 সালে আসছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এটা কি? গান, কবিতা, উপন্যাস নাকি গদ্য? সবাই একটু বলার চেষ্টা করি, সবাই একটু বলার চেষ্টা করি। সবাই বলতেছো 7-এর ক। ভাই 8-9 যাওয়ার দরকার নাই, আগে 7 নম্বরে আসি। সবাই 7 নম্বরের উত্তর দেওয়ার চেষ্টা করি। 7 নাম্বার, সরি 8 নাম্বার, সরি আমরা 8 নাম্বারে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। 8 নাম্বার দেখো 8 নাম্বারে সবাই বলতেছো কি? সবাই বলতেছো 8-এর গ, 8-এর গ, 8-এর গ। এটা কি? 8-এর গ উপন্যাস। হ্যাঁ শেষের কবিতা এটা হচ্ছে কি? উপন্যাস। শেষের কবিতা কি? উপন্যাস। ওকে তারপরে চলে যায় 9 নাম্বারে। বলছে 9 নাম্বারে বলছে যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পে
কন্যাকে আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়েছিল? সম্ভাব্য প্রশ্ন, কাকে পাঠানো হয়েছিল? হরিশকে, বিনুদাদাকে, মামাকে নাকি পিতাকে? বলো 9-এর কত হবে? 9-এর কত হবে? সবাই একটু বলার চেষ্টা করি। 9-এর কত হবে? সবাই একটু বলার চেষ্টা করি। 9-এর কত হবে? সবাই বলছো 9-এর খ নাম্বার, 9-এর খ নাম্বার, 9-এর খ নাম্বার। হ্যাঁ, আমরা জানি যে এখানে হরিশ হচ্ছে মোটামুটি হরিশ কি করছিল? হরিশ হচ্ছে ঘটকের কাজ করছে। হরিশ হচ্ছে কাজ করছে, ঘটকের কাজ করছে। বিনু দাদা কি করছিল? বিনু দাদার ভাষাটা ছিল অত্যন্ত আটা, এবং সে আশীর্বাদ করতে যায়। কি করতে গিয়েছিল? আশীর্বাদ করতে গিয়েছিল। ঠিক আছে, বিনু দাদা করতে গিয়েছিল আশীর্বাদ। তাহলে 9 নম্বরের উত্তর হবে আশীর্বাদ। 9 নম্বরের উত্তর হবে কি? আশীর্বাদ। 9 নম্বরের উত্তর কি হবে? 9 নম্বরের উত্তর হবে আশীর্বাদ। আচ্ছা, তারপরে 10 নম্বর প্রশ্ন চলে যায়। বলছে দেখো 10 নম্বর প্রশ্নের বলছে কি যে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লিখিত? 1 উত্তম পুরুষ, 2 মধ্যম পুরুষ, 3 নাম পুরুষ, 4 হচ্ছে দ্বিতীয় পুরুষ। কোন পুরুষের জবানিতে লিখিত? বলো দেখি 10 নম্বরের কি হবে? 10 নম্বরের ক, তানজিলা বলছে খ, নিশাত বলছে ক, জান্নাতুল বলছে ক। বলো কোন পুরুষের জবানিতে লিখিত? কোন পুরুষের জবানিতে লিখিত? কোন পুরুষের জবানিতে লিখিত? কোন পুরুষের জবানিতে লিখিত? একটু দ্রুত বলো। দেখো আমরা এটা হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লিখিত। যেখানে আমরা এই কথা লেখা থাকে এর মধ্যে, সেটা হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লিখিত। তো আমরা জানি এটা। তারপর হচ্ছে বিলাসী এই গল্প দুইটাই হচ্ছে কি উত্তম পুরুষের জবানিতে লিখিত। সেই 10-এর উত্তর কি হবে? উত্তম পুরুষের জবানিতে লিখিত। চলে যায় 11 নাম্বার। 11 নাম্বার বলছে বিনু দাদার ভাষাটা অত্যন্ত আটো। শূন্য স্থানে কোনটি বসবে? প্রাণবন্ত, জটিল, আটো নাকি আটো সাটো? কোনটা হবে? প্রাণবন্ত, জটিল, আটো নাকি আটো সাটো? কোনটা হবে? বলো দেখি কোনটা হবে? বলো দেখি কোনটা হবে? বলো দেখি কোনটা হবে? সায়েদ ফয়সাল বলছে, খাদিজা বলছে গ নাম্বার, মাহবুব আলম বলছে 11-র গ, শুভু বলছে 8 8 8 না আটো, চন্দ্রবিন্দু হবে আটো। তাহলে দেখো বিনোদার ভাষাটা কি অত্যন্ত আটো। এখানে কি আটো, যেখানে আমরা বলি কি চমৎকার সেখানে সে কি বলে চলনসই। যেখানে বলি চমৎকার সেখানে সে কি বলে চলনসই। তারপর দেখো 9 নম্বর 12 নম্বরে বলছে কি 12 নম্বর প্রশ্ন হচ্ছে মন্দ নয় হে খাঁটি সোনা বটে উক্তিটি কার? উক্তিটি কার? শেখরার, অনুপমের, বিনুদাদার নাকি শম্ভুনাথের? কোনটা? মন্দ নয় হে খাঁটি সোনা বটে উক্তিটি কার? মন্দে নয় হে খাঁটি সোনা বটে উক্তিটি কার? 12 নম্বরের উত্তর দেওয়ার চেষ্টা করি। 12 নম্বরের উত্তর দেওয়ার চেষ্টা করি। শেখরার কি বলে? ফারজানা শনি বলছে শেখরার। আচ্ছা, সায়েদ ফয়সাল বলছে 12-র গ, খাদিজা বলছে 12-র গ, সাহেল কুমার বলছে 12-র গ, মাহবুব আলম তরিক বলছে 12-র গ, জান্নাতুল বলছে 12, শুভু বলছে ক শেখরার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমরা সবাই জানি 2-1 বাদ দিয়ে যে এই উত্তরটা কি হবে? এই উত্তরটা হবে মন্দ নয় হে খাঁটি সোনা বটে। এই উত্তরটা হবে বিনু দাদার। উত্তরটা কি হবে? বিনু দাদার। সে এসে বলেছিল মন্দ নয় হে খাঁটি সোনা বটে। তারপর সে বলেছিল এই কথার 16 আনা বিশ্বাস ছিল বিনু দাদার উপরে, এবং সে বলেছিল যে আমরা যেখানে চমৎকার বলি সেখানে বিনু দাদা বলে কি চলনসই। এবং মনে রাখতে হবে প্রতিদিন সন্ধ্যাবেলা বিনু দাদার কাছে যেত। বিনু দাদার কাছে যেত। কি
কে যেত? অনুপম যেত। কেন যেত? এই যে কল্যাণী আছে, কল্যাণীকে সে দেখেনি, বিনু দাদা যেহেতু দেখেছে এবং তার উপর, তার রুচির উপরে 16 আনা বিশ্বাস তার ছিল, নির্ভর ছিল, এজন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তার কাছে সে শুনতে যেত। এবং এখানে আরেকটা বেলার নাম উল্লেখ করা আছে, সেটা হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা, দুপুরবেলা কি হয়েছিল? দুপুরবেলা হচ্ছে সে মনে করতো যে তার ছবি কল্যাণীর কাছে ছিল এবং কল্যাণী তার ছবি লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে দেখতো। সো দুইটা বেলার নাম এখানে উল্লেখ করা আছে। নেক্সট চলে যাই, নেক্সটে দেখো 13 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। 13 নম্বর দেখো, 13 নম্বর প্রশ্ন বলছে, 13 নম্বর প্রশ্ন বলছে যে হচ্ছে অপরিচিতা গল্পে চরিত্র কোনগুলো? অপরিচিতা গল্পের চরিত্র কোনগুলো? ক নম্বর বলছে কল্যাণী, কল্যাণী, অনুপম ও শম্ভুগুপ্ত, শম্ভুগুপ্ত। খ নম্বরে বলছে হরিশ, বিনু, কল্যাণী। 3 নম্বর বলছে শম্ভুনাথ, নিরুপম, স্টেশন মাস্টার। তারপর বলছে হরিশ, নিরুপম, কানাই। বলো দেখি 13-র উত্তর কি হবে? 13-র সবাই বলছো খ নাম্বার, 13 সবাই বলছো কি খ নাম্বার, 13 সবাই বলছো কি খ নাম্বার, 13 সবাই কি বলতেছ? খ নাম্বার। খ নাম্বার কি? হরিশ, বিনু, কল্যাণী। তো তোমরা যারা জানো না তাদের একটু জানিয়ে রাখি, এখানে চরিত্রগুলো কি কি ছিল। চরিত্রগুলো ছিল মামা, ছিল মা, ছিল কি অনুপম, আমরা এটা জানি অনুপম, কল্যাণী, তারা থাকবে, তাদেরকে নিয়ে গল্পটা, কল্যাণী। তারপর ছিল কি কল্যাণীর পিতা, কল্যাণীর পিতা। তারপর কে ছিল? হরিশ। এগুলো হচ্ছে মূল চরিত্র। কি ছিল? হরিশ, তাই না? এগুলো হচ্ছে মূল চরিত্র। এবং ছিল বিনু দাদা, বিনু দাদা। আচ্ছা, এরপরে কিছু সাপোর্টেড চরিত্র ছিল, সেগুলো হচ্ছে শেখরা, শেখরা। তারপর ছিল কি স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার। তারপর ছিল হচ্ছে তারপর আরেকটা চরিত্র ছিল হচ্ছে ওই যে উকিল বন্ধু, অর্থাৎ শম্ভুনাথের কি ছিল? উকিল বন্ধু ছিল। এই কয়েকটা হচ্ছে চরিত্র ছিল, রাইট? এই কয়েকটা হচ্ছে এই চরিত্র ছিল। আচ্ছা, তারপরে চলে যাই, তারপরে চলে যাই, তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলছে কি অপরিচিতা গল্পে কল্যাণীর বাবার নাম কি? রামমোহন, শম্ভুনাথ সেন, শম্ভুনাথ সরকার, শম্ভুনাথ বাগচি। দেখো 14 নম্বরের প্রশ্ন তোমরা অনেকে উত্তর দিয়েছো। 14 নম্বরের প্রশ্নের উত্তর হবে কি শম্ভুনাথ সেন। অনেক জায়গায় শম্ভুনাথ বাবু দিলেও কিন্তু সঠিক হবে। শম্ভুনাথ সেন এবং শম্ভুনাথ বাবু হচ্ছে একজন ব্যক্তি। তো এটা আমরা জানি, এই জন্য সময় দিব কম। চলে যায় 15 নম্বর প্রশ্ন। বলছে অপরিচিতার প্রকাশিত হয়েছে যে পত্রিকায়? অপরিচিতার প্রকাশিত হয়েছে কার পত্রিকায়? প্রবাসী, বঙ্গদর্শন, সবুজপত্র নাকি কল্লোল? কোন কোন পত্রিকায়? দেখো 15 নম্বরের প্রশ্নও তোমরা মেবি অনেকজনই উত্তর দেওয়া শুরু করে দিয়েছ। 15 নম্বর গ সবুজপত্র। হ্যাঁ, সবুজপত্র হচ্ছে সঠিক উত্তর। এবং মনে রাখতে হবে এটা হচ্ছে 1321 বঙ্গাব্দে, 1321 বঙ্গাব্দে কার্তিক সংখ্যায় প্রকাশিত হয় এবং 1941 সালে, 1941 সালে। এখন মনে করো এখান থেকে প্রশ্ন আসলো কি 1941 সাল তোমার মনে আছে, 1941 সাল কি তোমার হচ্ছে মনে আছে, কিন্তু এখান থেকে যদি তুমি কি করো বাংলাটা বের করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই 500 কত বিয়োগ করতে হয় বলো তো? 500 কত বিয়োগ করতে হয়, তাহলে আমরা বাংলা বের করতে পারবো? বলো। আচ্ছা, 1914 সাল, সরি 1914 সাল। এখান থেকে 500 আমরা যদি 591 বিয়োগ করি তাহলে কিন্তু বাংলা সালটা 1321 বঙ্গাব্দ বের হয়ে যায়। আবার মনে করো 1321 বঙ্গাব্দ মনে আছে কিন্তু ইংলিশটা মনে নাই, তখন আমরা কি করবো? উল্টাটা করবো, যোগ করলে এটা আমরা বের করতে পারবো। এগুলো সবগুলো সালের ক্ষেত্রে, বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে 591 সাল ডিফারেন্ট রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপর চলে যায় হচ্ছে কত নাম্বার? এটা হচ্ছে 16 নাম্বার। বলছে 16 নাম্বার প্রশ্নটা হচ্ছে অনেক বড়। প্রশ্নটা হচ্ছে এরকম যে আমার কন্যার গহনা আমি চুরি করিব, চুরি করিব
একথা যার মনে করে তাহার হাতে আমি কন্যা দিতে পারি না। কল্যাণীর পিতা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? বরের মামাকে, বরকে, বরের বন্ধুকে, সকল বরযাত্রীকে। কত উত্তর হবে বলো দেখি? 16 নম্বরের উত্তর বলো দেখি, 16 নম্বরের উত্তর বলো দেখি সবাই। 16 নম্বরের উত্তর দেওয়ার চেষ্টা করি, 16 নম্বরের উত্তর দেওয়ার চেষ্টা করি। এরপরে আমরা বিলাসিতে চলে যাব, এরপরে আমরা বিলাসিতে চলে যাব, এরপরে আমরা বিলাসিতে চলে যাব। আমরা কি একটু লাইভটা শেয়ার করে দিতে পারি না? অনেকজনে নামাজে আসছে, এই জন্য ক্লাসটা করতে পারতেছে না। একটু শেয়ার করে রাখি যাতে বন্ধুরা জানতে পারে যে আমরা এখানে জিএসটি ভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের কোশ্চেন সলভ করতেছি। সো বলো দেখি এখানে উত্তরটা কি হবে? এখানে আমরা সবাই জানি যে এটা কথাটা বলেছিল বরের মামাকে, তাহলে 16 উত্তর কি হবে? 16 উত্তর হচ্ছে বরের মামাকে উত্তর হবে, অর্থাৎ এক উত্তর হবে। দেখো কিছু তথ্য আমরা জেনে নেই যে এখানে দেখো বলা আছে যে শম্ভুনাথ মামাকে উদ্দেশ্য করে কথা বলে, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হইবে, এটি হচ্ছে উদ্দেশ্য করে মামাকে বলে শম্ভুনাথ সেন। আবার আর কি বলছিল? ইহা বিলাতি মাল, ইহাকে সোনার ভাগ সামান্যই আছে, এটা কে বলছিল? শেখরা। এবং মন্দ নহে খাঁটি সোনা বটে, উক্তিটা কার? বিনু দাদার। ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে হরিশের। অর্থাৎ আমাদের যে জিএসটি ভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা রয়েছে, এখানে কিন্তু তোমরা বিগত 10 বছরের কোশ্চিন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা করে পাবে, সেরকম ব্যাখ্যাগুলো পাবে, অথেন্টিক ব্যাখ্যা। আচ্ছা, তারপর চলে যায় নেক্সট টপিকে। নেক্সট টপিকের নাম হচ্ছে বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2018, 8 এবং 9 সালের প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম, তাহার দুঃখের কাহিনীটি কার আর বাড়াইব না, তাহার দুঃখের কাহিনীটি আর বাড়াইব না, বিলাসী রচনায় কার দুঃখের কথা বলা হয়েছে? ক নম্বরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের, খ নাম্বার বিলাসীর, গ নাম্বার জনৈক আত্মীয়র এবং ঘ নাম্বার খুড়ার। বলো দেখি সঠিক উত্তর কার হবে? কার বলো, কার? একের খ নাম্বার, ওকে, একের খ নাম্বার বিলাসীর, অথই বলছে খ নাম্বার, রূপম বলছে গ নাম্বার, 2 এর গ। আচ্ছা ভাই, আগে 1 নাম্বার বলছে, 1 নাম্বারই বলেন, আগে যায় না একসাথেই করি, তাই একটু ভালো লাগবে। আগে যায় না আমরা একসাথেই করি, আগে যায় না আমরা একসাথে করি। আচ্ছা, আমরা একটু লাইভটা শেয়ার করে দিব। প্রত্যেক দিন আমাদের জিএসটি ভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সলভ হবে এইভাবে, প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে, তোমরা একটু আমাদের সঙ্গে থাকবা। তো দেখো এখানে দেখো লাইনটা ছিল এরকম, তো দেখো ব্যাখ্যার মধ্যে সুন্দর কিন্তু বলে দেওয়া আছে যে বিলাসী সম্পর্কে নেরার উক্তি, এই উক্তিটা কার? এটা হচ্ছে নেরার উক্তি ছিল। সে বলছে যাক তাহার দুঃখের কাহিনীটি আর বাড়াইব না, কেবল এতটুকু বলিয়া শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সইতে পারিল না, সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। এটা কার দুঃখ? দুঃখটা ছিল বিলাসীর। কেন? তার যে স্বামী কি ছিল? মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পর 7 দিনের মাথায় সে বাসায় বিষ খাওয়ার পর আত্মহত্যা করে, সেই কথাটাই সে বলছে। কে? নেরা বলছে। কার কথা বলছে? বিলাসীর কথা বলছে, রাইট? বিলাসীর কথা বলছে। আচ্ছা, লাল সালু পড়াবো, এখানে সিরিয়ালি সবকিছু দেওয়া আছে, একদম ফুল সিলেবাস, নট শর্ট সিলেবাস, ফুল সিলেবাস এখানে দেওয়া আছে। আমরা শর্ট সিলেবাসে ফুল সিলেবাসে পড়বো। আচ্ছা, তারপর ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2010-11 সালে বলছিলাম 10 বছর, কিন্তু এখানে দেখো 10-11, তার মানে 8-9 আমরা করে আসলাম, তার মানে মোটামুটি 12-13 বছরের কোশ্চেন কিন্তু এখানে আছে। তো দেখো গৃহদাহ উপন্যাসটির রচয়িতাকে, গৃহদাহ উপন্যাসটির রচয়িতাকে, যেহেতু আমরা বিলাসী পত্রিকা, এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি শরৎচন্দ্র? অবশ্যই হবে কি শরৎচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সরি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, নেক্সটে চলে যাই, নেক্সট প্রশ্নে চলে যাই। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার বিলাসী গল্পে বিলাসীকে হিরহির করে টেনে নেওয়া হলো কেন? টেনে নেওয়া হলো কেন? বিলাসী গল্পে বিলাসীকে হিরহির করে কেন টেনে নেওয়া হলো?
এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় 2010-11 সালের প্রশ্ন। 1 নম্বর বলছে স্বদেশের কল্যাণের জন্য, ধর্মের কল্যাণের জন্য, মানবের কল্যাণের জন্য, খুড়োর কল্যাণের জন্য। বলো দেখি 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? একটু বলি, দেখো ব্যাখ্যার মধ্যে বলা আছে বিলাসী গল্পের উদ্ধৃতি, মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা খুঁটিতে লাগিল, দ্বারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য ও শ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল, কিন্তু আমরা তাহাতে তিলার্থ বিচলিত হইলাম না, স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম। তার মানে দেখো এখানে ব্যাখ্যাতে একদম লাইন তুলে দেওয়া হয়েছে যে এইখান থেকে, এই লাইন থেকে এই প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে। তার জোস একটা বই, যেই বইটাকে আমি বলবো বাংলাদেশের সেরা একটা প্রশ্ন ব্যাংক জিএসটির জন্য, যেখানে মোটামুটি আমরা 10 সাল বললো, এখানে 12, 13, 14 সালের আগেরও প্রশ্ন দেওয়া আছে, যাতে করে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারো। তো এর 3 নম্বরের সঠিক উত্তর কি হবে? 3 নম্বরের সঠিক উত্তর হবে স্বদেশের কল্যাণে, স্বদেশের কল্যাণে। তো তোমরা যারা গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে চাও, এই প্রশ্ন ব্যাংকটা তোমরা নিতে পারো। আচ্ছা, তারপরে চলে যায় 4 নাম্বার। 4 নম্বরে বলছে কি যে বিলাসী গল্পে উদ্ধৃত মন্ত্রের শেষ চরণ কোনটি? এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 2011-12 সালের। বলছে কার আজ্ঞা বিশ্বহরীর আজ্ঞা, দুধরাজ মণিরাজ, উলট পালট পাতাল ফোর, মনসা দেবী আমার মা। এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে যে একটা উদ্ধৃত বা কবিতা দেওয়া ছিল, এই কবিতাটার শেষ চরণটা কি? এই শেষ চরণ থেকে বেগম রোকেয়াতে প্রশ্ন আসছে। বলো দেখি কি উত্তর হবে? আচ্ছা দেখো, মোটামুটি উদ্ধৃতিটা এরকম ছিল যে ওরে কিউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, উলট পালট পাতাল ফোর, ধরার বিষ তুই নে তোর বিষ ধরার দে, দুধরাজ মণিরাজ কার আজ্ঞা বিশ্বহরীর আজ্ঞা। এটা কিন্তু একটা উদ্ধৃতি দেওয়া ছিল। তাহলে শেষ লাইনটা কি? কার আজ্ঞা বিশ্বহরীর আজ্ঞা। তাহলে উত্তরটা কি হবে? কার আজ্ঞা বিশ্বহরীর আজ্ঞা। তাহলে আমরা বুঝতে পারতেছি জিএসটি ভুক্ত 22 বিশ্ববিদ্যালয়ের একদম ভিতর থেকে লাইন বাই লাইন প্রশ্ন হয়। সো আমাদের কিন্তু এখন সময় নেই প্রত্যেকটা গল্প আলাদা আলাদা করে রিডিং পড়ার, কারণ 10 তারিখে পরীক্ষা, কারো একটু আগে কারো একটু পরে, যেমন ক্লাস করছো। কিন্তু তোমাদেরকে বলে রাখবো, তোমরা যদি এই ক্লাসগুলো করো, তোমাকে আমি 100% শিওর বলতে পারবো তোমাদের এই ব্যাখ্যার মাধ্যমে এগুলো কিন্তু তোমরা সবাই জানতে পারবা, এবং আমি কিছু কিছু বিশ্লেষণ করে দিব, এতে করে তোমরা অনেকটা আগায় থাকবা। সো প্রতিদিন ক্লাসগুলো করবো, আমরা 9টার দিয়ে ক্লাস করব। কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু টাইমটা পরিবর্তন করব, হয়তো এমনটা হইতে পারে যে বেশি সময় লাগবে, সেদিন রাত 12টা থেকে একদম সেরি পর্যন্ত করলাম। আচ্ছা, তারপর 5 নম্বর প্রশ্নে চলে যায়। 5 নম্বর প্রশ্নে বলছে যে বিলাসী গল্পে প্রদত্ত ভূদেব বাবুকে, অর্থাৎ এখানে একটা ভূদেব বাবু ছিল, এই ভূদেব বাবুটাকে 2011-12 সালের প্রশ্ন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। বলছে ভবতোষ দত্ত, ভূদেব চৌধুরী, ভূদেব চন্দ্র চট্টোপাধ্যায়, ভূদেব গঙ্গোপাধ্যায়। বলো দেখি এই 5 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 5 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 5 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? প্রশ্ন ব্যাংকের নাম কি বলেছেন? আচ্ছা, প্রশ্ন ব্যাংকের নাম বলতে এটা হচ্ছে জিএসটি সাজেশন প্রশ্ন ব্যাংক। এটা আমাদের অ্যাকাউন্টিং লাভার্সের বই। এই বইটা এখনো বের হয়নি, 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ বের হয়ে যাবে, কাজ চলমান আছে। আচ্ছা, একটু সাউন্ড প্রবলেম হবেই, একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে বলো দেখি ভূদেব বাবুকে, এখানে ভূদেব বাবুকে দেখো মনে রাখবা, এটা হচ্ছে শব্দার্থ টিকা থেকে প্রশ্নটা আসছে। শব্দার্থ টিকার শেষ অংশে দেখবা যে ভূদেব বাবুর ব্যাখ্যাটা এরকম দেওয়া আছে যে ভূবতোষ দত্ত, ভূবতোষ দত্ত, অর্থাৎ 5-এর ক নাম্বার উত্তর হবে, 5-এর ক নাম্বার উত্তর হবে, 5-এর ক নাম্বার উত্তর হবে নাকি গ নাম্বার, কোনটা? হ্যাঁ, এখানে একটু বলবো, এখানে হচ্ছে ক নাম্বার না, উত্তরটা হবে গ নাম্বার, ভুবনদেব চন্দ্র মুখোপাধ্যায়। ওকে, আচ্ছা নেক্সটে চলে যাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 2014-15 সালের কোশ্চিন, 6 নম্বর কোশ্চিনটা বলছে বন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, উক্তিটি কার? বন জঙ্গলের পথ একটু
দেখে পা ফেলে যেও উক্তিটি কার? ক নাম্বার মৃত্যুঞ্জয়ের, খ নাম্বার ন্যাড়ার, গ নাম্বার বিলাসীর, ঘ নাম্বার খুড়ার। কার বলো দেখি? 6 নাম্বারের উত্তর কি হবে? 6 নাম্বারের উত্তর কি হবে? সবাই বলছো 6-এর গ নাম্বার। সবাই বলতেছ 6-এর গ নাম্বার। বিলাসীর। তাসফিয়া তাবাসসুম বলছে 6 নাম্বার। রুবেল হোসেন বিলাসী। ভাইয়া 10টার আগে ক্লাস শেষ করলে ভালো হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, সমস্যা নেই, আমরা প্রতিদিনে 1 ঘন্টা করে এই প্রশ্ন ব্যাংকের পিছনে সময় দিব। তো দেখো এখানে বলছে যে এখানে কার কথা, আমরা যদি একটু ব্যাখ্যাটা পড়ি। বিলাসী গল্পে ন্যাড়াকে উদ্দেশ্য করে বিলাসীর উক্তি, একলা যেতে ভয় করবে না তো, একটু এগিয়ে দিয়ে আসবো। সে পুনরায় কহিল, ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলো। তার মানে এইটা কাকে বলছে? কে বলছে? বিলাসী বলছে। তো এখানে ভঙ্গিটা এরকম ছিল যে মেয়ে মানুষ জিজ্ঞেস করছে তোমাকে কি ভয় করবে একা যেতে? কারণ আমি তো বেটা মানুষ, আমি কি বলবো যে আমার ভয় করবে? তাহলে আমি অবশ্যই বলবো যে আমার ভয় করতো না, তো করে না। তো এই জন্যই বলছে যে এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে বিলাসীর। ওকে, 7 নাম্বার দেখো, 7 নাম্বারে চলে যায়। বলছে বিলাসী গল্পে কামষ্টকা কোন দেশের অন্তর্ভুক্ত? নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটা কি আমেরিকা, এটা কি পোল্যান্ড, এটা কি যুগোস্লাভিয়া নাকি রাশিয়া? কোনটা হবে বলো? কোনটা হবে বলো? 7-এর কি হবে? 7-এর কি হবে? জুবাইর আহমেদ বলছে ঘ। জুবাইর আহমেদ বলছে ঘ। বলো দেখি কি হবে? আচ্ছা, যারা আমার প্রোফাইল থেকে দেখছো, আমার মহামিনুল ইসলাম প্রোফাইল থেকে বা আমার পেজ থেকে, তাদেরকে বলি তোমাদের কমেন্টগুলো হয়তো আমি পড়তে পারছি না, আমি আরেকটা পেজ থেকে ক্লাস নেওয়ার কারণে এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো যাই হোক, আমরা কি বললাম যে এখানে উত্তরটা কি হবে বলো? এটা হচ্ছে রাশিয়া উত্তর হবে। পূজারানী বলছে 7-এর ডি। হ্যাঁ, 7-এর ডি। দেখো এখানে সুন্দর করে ব্যাখ্যাটা দেওয়া আছে। কামচটকা হলো, এর প্রকৃত উচ্চারণ হচ্ছে কামচাটকা, অর্থাৎ রাশিয়ার অন্তর্ভুক্ত সাইবেরিয়ার উত্তর পূর্বে অবস্থিত একটি দ্বীপ। দ্বীপটি পার্বত্য, তন্দ্রা ও বনময়, বহু উষ্ণ প্রবচ্ছন্ন ও 17টি জীবন্ত আগ্নেয়গিরি আছে। এখানে প্রচুর সমন সমন মাছ পাওয়া যায় বলে দ্বীপটি সমন মাছের মাছের দেম নামে পরিচিত। রাজধানী শহরের নাম টেপ্রোপাভলভস্ক। আচ্ছা, যাই হোক, যেটাই নাম হোক না কেন, বিষয়টা হচ্ছে কি এগুলোর নাম পড়তে গেলে দাঁত ভাঙবে। জাস্ট মনে রাখবো এই উত্তরটা হবে কি রাশিয়া। তো এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে শব্দ অথবা টিকার মধ্যে পাবো। ওকে, তারপর চলে যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। 8 নম্বরে বলছে কি যে কি সাপের দংশনে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল? 15-16 প্রশ্ন। কাল কি উঠে? রাজ গোকরা, খরিশ গোকরা নাকি দুধরাজ? কোনটি? কোনটি বলো দেখি। তো তোমরা উত্তর করতে থাকো। এখানে কয়টা কোন সাপে দংশনে সে মারা গিয়েছিল তাতে তো আমরা পড়ি। দেখো এখানে বলছে গদ্যে কয়টি সাপ ছিল? 2টি সাপ ছিল। 2টি সাপের সম্পর্কে বিলাসী আগে ধারণা করে নিয়েছিল। সেদিন সাপ ধরতে গিয়েছিল এক গোয়ালার বাড়িতে। গোয়ালার বাড়িতে তারা সাপ ধরতে যায় যেদিন সাপ তাকে দংশন করে, এবং বিলাসী আত্মহত্যা করেছিল কি সাপের বিষ পান করে? হ্যাঁ, সাপের বিষ পান করে। বিষ পান করে, কিন্তু কোন বিষ? সাপের বিষ। বাসার মধ্যে সে যেহেতু সাপুরে ছিল, এই কারণে তার বাসার মধ্যে সাপের বিষ সংরক্ষণ করা ছিল। এই সাপের বিষ খাওয়ার পরে সে কিন্তু আত্মহত্যা করে। সাপের বিষ খাওয়ার পরে কিন্তু সে কি করে? আত্মহত্যা করে। সাপের বিষ খাওয়ার পরে কিন্তু সে আত্মহত্যাটা করে। আচ্ছা, 8-এর গ। সবাই বলছে কি খরিশ কোকড়া। হ্যাঁ, খরিশ কোকড়া। আচ্ছা, বিলাসী মৃত্যুঞ্জয়ের মৃত্যুর প্রায় 7 দিন পর সাপের বিষ পান করে সে আত্মহত্যা করে। তাহলে সঠিক উত্তর হবে কি খরিশ গোকরো।
চলে যাই নেক্সট প্রশ্ন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমাদের জাহিদ ভাইয়ের বিশ্ববিদ্যালয়, সেখানে 2013-14 সালের প্রশ্ন ছিল এরকম, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কয়দিন পর ও কিভাবে বিলাসী মারা গিয়েছিল? 1 মাস বিষ পান করে, 2 নাম্বার 1 সপ্তাহ আত্মহত্যা করে, 3 নাম্বার 1 সপ্তাহ সাপে কাটে, 4 নাম্বার 1 মাস সাপে কাটে। বলো কোনটা হবে, বলো দেখি, একটু বলো। 9 নম্বরের প্রশ্নের উত্তর কি হবে? 9 নম্বরের প্রশ্নের উত্তর কি হবে? 9 নম্বরের প্রশ্ন কি হবে? সবাই বলছো গ নাম্বার। সবাই বলছো গ নাম্বার। আচ্ছা, সবাই বলছো গ নাম্বার। অনেকে আবার বলছে খ 9-2, 9-2, আবার বলছে গ, আচ্ছা 10-এর গ। আচ্ছা যাই হোক, আমরা তাহলে এখানে ছিলাম কি, আমরা জানি সে 7 দিন পর বিষ পান করে আত্মহত্যা করে, কিন্তু বিষ বলতে কি এখানে বিষ দেওয়া থাকলো, এখানে বলা আছে 1 মাস, তার মানে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে না, উত্তর হবে 2 নাম্বার। সে 7 দিনের বেশি বাঁচে সইতে পারিল না, তার মানে 7 দিন পরে সে আত্মহত্যা করলো বিষ পান করে, সাপের বিষ পান করে। আচ্ছা চলে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো দেখো এখানে প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্নটা এরকম দেওয়া আছে যে সহমরণ প্রসঙ্গ কোন রচনায় আছে? 2012-13 সালের প্রশ্ন, সহমরণ প্রসঙ্গ। দেখো যেহেতু আমরা বিলাসী বলতেছি, আমরা বিলাসী উত্তর দিতে পারবো, কিন্তু হঠাৎ করে যদি প্রশ্নটা তোমার চোখের সামনে আসতো কিন্তু একটা ভাগা খেয়ে যেতাম। তো সহমরণের কথা কোন গল্পের মধ্যে আছে? এই জন্যই আমি বলি যে তোমাদেরকে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, শুধু 3 বছরের না, বিগত 10 থেকে 12 বছর। তো দেখো অর্ধাঙ্গিনী আমাদের কোনো গল্পের নাই, হমিত্রী গল্পেও নাই, আগের সিলেবাসে ছিল, 21-এর গল্প আমাদের নাই, তাহলে চীনা গল্পের নাম কি? সেই গল্পটা হচ্ছে বিলাসী। তো এখানে সহমরণের কথা বলছে বিলাসী গল্পের মধ্যে, ব্যাখ্যাটা সুন্দর করে বলা দেওয়া আছে। এটা হচ্ছে সহমরণ বলতে কি, যখন মনে করো হঠাৎ করেই কেউ মারা যায়, তখন তার সঙ্গে তার স্ত্রী, অর্থাৎ এখানে একটা উদাহরণ এরকম দেওয়া ছিল, তার আত্মীয়ের বাসায় যখন থাকে, তোর আত্মীয় মারা যাওয়ার পর তার সদ্য বিধবা স্ত্রী দাপে দাপি করে একদম সহমরণের জন্য প্রস্তুত হচ্ছিল। তাহলে এই যে একই সাথে স্বামীর মৃত্যুর সাথে স্ত্রীর যে মৃত্যুর ব্যাপারটা, এটাকে বলা হয় সহমরণ, যেটা বিলাসী গল্পে উল্লেখ করা আছে। আচ্ছা তারপরে চলে যাই আমার পথ, নেক্সট প্রশ্নে চলে যায় আমার পথ। দেখো আমার পথে কি বলা আছে কাজী নজরুল ইসলামের আমার পথ? দেখো দেখি আমার পথ, খুলনা বিশ্ববিদ্যালয় 2019-20-এর কোশ্চিন, অর্থাৎ জিএসটিভুক্ত 22 বিশ্ববিদ্যালয় যেই সাল থেকে প্রশ্ন করা শুরু করে তার আগের বছরের প্রশ্ন। বলো দেখি কি হবে। দেখো বলছে, আরে দেখো সে 1 নম্বরে বলছে কি, যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে নিজের ধর্মের সত্যকে চিনেছে, যে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। বাক্যটি কোন রচনা থেকে সংকলিত হয়েছে? এটা এটা 2টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আসছে। বলো দেখি, জীবন বৃক্ষ, আমার পথ, আহ্বান, মাসি পিসি। হ্যাঁ আমরা সবাই জানি এটা হচ্ছে আমার পথের উত্তর। উত্তর কি হবে? আমার পথ। উত্তর কি হবে? আমার পথ। কেন আমার পথ হবে? কারণ আমরা এখন আমার পথেরই কি করতেছি, সলভ করতেছি, তাই না? তো এখানে আমার পথেই হবে। কিন্তু হঠাৎ করে যদি আসতো তাহলে কিন্তু আমরা একটু ভ্যাবাচেকা খাওয়ারই কথা, যে হঠাৎ করে এটা কোন গল্পের তুলে দেওয়া হয়েছে। তার মানে দেখো প্রত্যেকটা গল্পের লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতেছে, লাইনগুলো আমাদেরকে জানতে হবে, এই জন্য ব্যাখ্যাগুলো সুন্দর করে দেওয়া আছে। দেখো যে কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ, এটা কিন্তু একটা প্রবন্ধ। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথে আমার বিপদ নয়, রাজভয় লোক ভয় কোনো ভয়ে আমার বিপদে নিয়ে যাবে না। আর যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। অর্থাৎ এই লাইনগুলো হুবহু তুলে দিচ্ছে। তাই এখানে সঠিক উত্তর হবে কি? আমার পথ। 2 নম্বর প্রশ্ন চলে যায়, কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আসছে। এটা উত্তর কি হবে বলো দেখি। আচ্ছা এখানে মিস্টেক,
অপশন দেওয়া নেই, আচ্ছা স্কিপ করো। 3 নম্বর প্রশ্ন চলে যায়। বলছে কোন গ্রন্থটি কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত? অগ্নিবীণা, কুহেলিকা, শেষ প্রশ্ন, দলন চাপা। বলো দেখি 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? সবাই একটু বলার চেষ্টা করি। 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলো দেখি। 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে একটু বলার চেষ্টা করি। 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? সবাই বলতেছ কত নাম্বার? সবাই বলতেছ গ নাম্বার, শেষ প্রশ্ন। সবাই বলতেছ শেষ প্রশ্ন। হ্যাঁ, তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে শেষ প্রশ্ন। এটা আমাদের একদম মুখস্থ করতে হবে পাঠ পরিচিতি থেকে, শেষ প্রশ্ন। আচ্ছা 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্নটা এরকম যে কাজী আমার পদ পদম্বে কাজী নজরুল ইসলাম পথ প্রদর্শক কে? এখানে বলো দেখি পথ প্রদর্শক কে? রাষ্ট্র, মানব ধর্ম, তারুণ্য নাকি সত্য? কাজী নজরুল ইসলামের পথ প্রদর্শক কে? রাষ্ট্র, মানব ধর্ম, তারুণ্য নাকি সত্য? তার পথ প্রদর্শক কে বলো দেখি। তার পথ প্রদর্শক কে? সবাই একটু বলার চেষ্টা করি। সত্য, 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 সত্য। হ্যাঁ সত্য। হ্যাঁ, তোমাদের 10টা ম্যানেজমেন্ট ক্লাস হবে, তোমরা ম্যানেজমেন্ট ক্লাসে চলে যাবা, সমস্যা নাই। আমরা তোমাদেরকে বলে রাখি প্রত্যেক দিন 9টা থেকে 10টা, প্রত্যেক দিন আমরা 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা 1 মিনিট লেট করব না। 9টা থেকে 10টা পর্যন্ত প্রশ্ন ব্যাংক সলভ করব। এখন তোমাদের যদি সুবিধা হয় তাহলে দেখো আমাদের পেড ব্যাচে ক্লাস থেকে জিএসটির 10টা থেকে মেবি 11টা বা 11:30। এখন তোমরা যদি বলো যে তোমাদের সুবিধার্থে রাত 12টার দিকে ক্লাসটা শুরু করলে ভালো হয়, তাহলে আমরা রাত 12টার দিকে শুরু করব। বলো দেখি একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করি। 9টা থেকে 10টা করতে চাও নাকি 12টা থেকে 1টা বা 2টা? বলো দেখি কয়টা করলে ভালো হয়, কয়টা করলে ভালো হয় বলো দেখি, একটু বলো কয়টায় করলে ভালো হয়? সবাই একটু বলার চেষ্টা করো দেখি কয়টায় করলে ভালো হয়। 12টা থেকে 1টা বলছো, 9টা থেকে 10টা। কিন্তু 9টা থেকে 10টা আরেকটা সমস্যা হচ্ছে কি, যারা তারাবি নামাজ পড়ো তারা কিন্তু ক্লাসটা করতে পারতেছো না। হ্যাঁ, তোমরা একটু বলো 12টা থেকে ভালো হয় ভাইয়া। আচ্ছা 12টা, 21টা কেন? ও আচ্ছা 12টা না, 9টা থেকে 10টা পারফেক্ট টাইম আমার জন্য ভালো, কিন্তু তারাবির নামাজ হয় না। যেমন আমি নিজেও তারাবির নামাজ পড়তে পারিনি আজকে। ওকে, 12টা থেকে 1টা, 12টা করেন, 9টা তাসনিয়া ইসলাম। আচ্ছা দেখতেছি মেয়েরা বলছে 9টা, তার মানে তারা 9টায় বাসায় থাকে, তারাবির নামাজ কখন পড়ে, এই জন্য 9 থেকে 10টা বলছে, মেয়েরা বিশেষ করে। হ্যাঁ, তোমাদেরকে আমি বলে রাখি তাহলে আমরা টাইমটা ফিক্স করি প্রত্যেক দিন রাত 12টা থেকে টানা যতক্ষণ নেওয়া যায়। তোমাদেরকে বলে রাখি, তোমাকে জাস্ট একটু পিডিএফটা দেখাই। এই যে পিডিএফটা আছে কতগুলো প্রশ্ন আছে, 1 ঘন্টা দিয়ে কিন্তু করতে গেলে সমস্যা আছে। আমরা সেকেন্ড পেপারও শেষ করব, ফার্স্ট পেপারে আমরা এখন যেটা করতেছি ফার্স্ট পেপার, এরপরে সেকেন্ড পেপারও শেষ করব। জাস্ট ইমাজিন করো কতগুলো প্রশ্ন আছে। আমরা 3 নাম্বার পেজে আছি, এখানে 49টা পেজ আছে। দেখো প্রশ্ন, সব প্রশ্ন, এগুলো সব প্রশ্ন, সব প্রশ্ন, দেখো সব প্রশ্ন, সব প্রশ্ন, দেখো সব প্রশ্ন, এতগুলো প্রশ্ন আমরা সলভ করবো। তো তোমাদেরকে বলি তোমরা তো বইটা দেখে পড়বাই পড়বা, এবং আমি তোমাদেরকে যদি এভাবে লাইভে ক্লাসটা করে দিই তাহলে হবে কি, একটা জ্ঞানী যে স্বভাবটা, একা একা অনেক সময় প্রশ্ন ব্যাংক সলভ করতে ইচ্ছা করে না। সো বাংলার জন্য প্রশ্ন ব্যাংক সলভ করলে মোটামুটি তোমাদের মার্কটা ক্যারি করতে পারবা। সব পেজ কি ক্লাস নেবেন? হ্যাঁ সব পেজে ক্লাস নিব, সবটা। পিডিএফ দেওয়া যাবে না, আমরা বই বের করবো কয়েকদিন ভিতরে, 2-1 দিনেই বই বের করবো। পিডিএফ দেওয়া যাবে না, 2-1 দিনে আমাদের বই বের হবে।
পিডিএফ দেওয়া যাবে না, 2 দিনে আমাদের বই বের হবে। সো এখানে দেখো প্রত্যেকটা পেজে আমরা শেষ করব ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এখানে শুধু 49টা পেজ দেওয়া আছে ফার্স্ট পেপারের। এবার এখানে আরও কোশ্চিন আমরা অ্যাড করতেছি। সো ফান্ডামেন্টাল যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা এখান থেকে প্র্যাকটিস করতেছি। তো তোমরা যারা পেইড ব্যাচে আসো তারা তোমরা যখনই লাইভ ক্লাস শুরু হয়ে যাবে, তোমাদের ম্যানেজমেন্ট ক্লাস আজকে পেইড ব্যাচে, তারা চলে যাবা। আমরা এই আমার পড়টা শেষ করে দিয়েই শেষ করে দিব আজকে। আমার পথ শেষ করে দিয়ে আমরা শেষ করে দিব কালকে থেকে, তাহলে রাত 12টায়। তাহলে কালকে থেকে তোমাদের সাথে দেখা হবে রাত 12টায়, পুরোপুরি রাত 12টা বাজবে। আমরা রাত 12টা থেকে যতক্ষণ পারি আমরা করব, যতক্ষণ পারি আমরা বাংলা সফটটা করব। তো তোমাদেরকে বলি, অনেকে বলবা যে ভাইয়া জাহিদ ভাই তো বলছিল অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট করলেই তো জিএসটিতে চান্স। হ্যাঁ, আমি তার সঙ্গে 100% একমত। এখন বিষয়টা হচ্ছে তুমিও সি ইউনিটে পরীক্ষা দিবা, সেও সি ইউনিটে পরীক্ষা দিবে, সবাই সি ইউনিটে যদি পরীক্ষা দাও এবং সবাই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের প্রিপারেশন নিবা, রাইট? এখন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের প্রিপারেশন নেওয়ার পর সবাই যদি 30-এ 30, 35-এ 35 পায়, তাহলে তোমাকে সাবজেক্টটা দিবে কিভাবে, তাই না? তো তুমি কমার্সে পড়ো, ইংলিশের কারণে তোমার হচ্ছে ঢাকাতে হয় নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয় নাই, চট্টগ্রামে হয় নাই, কিন্তু জিএসটিতে আলাদা করে তুমি ধরো ইংলিশে 1 পাইলে অবশ্যই তোমাকে 10 মার্ক পেতে হবে 15-এর মধ্যে। সো 10 মার্ক নেওয়ার চেষ্টা করব আমরা 10 মার্ক নেওয়ার চেষ্টা করব এখান থেকে, ঠিক আছে? আমরা 10 মার্ক নেওয়ার চেষ্টা করব এখান থেকে, তো আমরা কথা শেষ করি, আজকে ক্লাসটা শেষ করি, যেহেতু পেইড ব্যাচে ক্লাস আছে। তো আমরা আগামীকাল থেকে রাত 12টায়, প্রত্যেকদিন রাত 12টা থেকে যতক্ষণ টাইম লাগে, ইনফিনিটি যতক্ষণ টাইম লাগে ততক্ষণ আমরা ক্লাসটা চালিয়ে যাব। আচ্ছা, সো আমরা জাতীয় কবি ছিলাম, কোথায় ছিলাম, কত নাম্বার পর্যন্ত গেছিলাম? আচ্ছা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে হচ্ছে সত্য উত্তর হবে। 5 নম্বরের উত্তরটা কি হবে বলো দেখি? নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলছে কাজী নজরুল ইসলামের আমার পথ প্রথমটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? যুগবাণী, বেদান্ত, শিলুবানা নাকি রুদ্রমঙ্গল? বলো দেখি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2019-20, অর্থাৎ যে বছরে গুচ্ছভুক্ত 22 বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয় তার ঠিক আগের বছরের কোশ্চিন এটা। তোমরা একটু বলো দেখি। আচ্ছা, 5-এর ডি নাম্বার অর্থাৎ রুদ্রমঙ্গল, 5-এর ডি নাম্বার অর্থাৎ রুদ্রমঙ্গল, সবাই বলতেছো। আচ্ছা, হেলাল উদ্দিন বলছে 5-এর 2 নাম্বার। ম্যানেজমেন্ট ক্লাস শুরু হইলে তোমরা পেট বেঁধে চলে যেতে পারো, আমি এখনই শেষ করে দিব, আমার পথ হইলেই শেষ করে দিব নেক্সট টপিকগুলো কালকে। তোমাদেরকে বলি, এখানে শুধুমাত্র শর্ট সিলেবাস না, এখানে ফুল সিলেবাসে যতগুলো টপিক আছে, বাংলা প্রথম পত্রের এবং দ্বিতীয় পত্র তো অবশ্যই করাবো। বাংলা প্রথম পত্রের প্রত্যেকটা টপিক এখানে দেওয়া আছে, ফুল সিলেবাস। তো তোমরা ফুল সিলেবাস পড়ো নাই, এই জন্য ফুল সিলেবাসের প্রশ্ন ব্যাংক তোমাদেরকে অবশ্যই সলভ করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। জিএসটি যতই বলুক শর্ট সিলেবাস, এটা হচ্ছে ধোকাবাজি। আচ্ছা, এটা সঠিক উত্তর কি হবে? 5 নম্বরের সঠিক উত্তর হবে ঘ নাম্বার। গুচ্ছ যদি বলে শর্ট সিলেবাস, তাহলে মনে করবা ফুল সিলেবাস থেকেও প্রশ্ন করবে। আচ্ছা, 6 নম্বরে বলছে কাজী নজরুল ইসলাম রচিত আমার পথ প্রবন্ধটির মর্মার্থ নিচের কোন বাক্যাংশের মাধ্যমে সর্বাধিক সম্পর্কিত? এটা 18-19 অর্থাৎ তার আগের বছরের। বলছে মানুষ নিয়মিত পরিবর্তনশীল, নিজেকে জানাও, আপনি বাঁচলে বাপের নাম, যত বড় ক্ষতি তত বড় লাভ। এটা সঠিক উত্তর কি হবে বলো দেখি? 6 নম্বরের সঠিক উত্তর কি হবে? মানুষ নিয়মিত পরিবর্তনশীল, নিজেকে জানো, আপনি বাঁচলে বাপের নাম, যত বড় ক্ষতি তত বড় লাভ। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, ম্যানেজমেন্ট ক্লাস হবে, পেট বেঁচে দেখো না, পিডিএফ দেওয়া যাবে না, এটা আমাদের বইয়ের পিডিএফ। বই 2-1 দিনেই বের হবে, তোমরা পেয়ে যাবা। এটা হচ্ছে সঠিক উত্তর হবে নিজেকে জানা, নিজের সত্যকে জানা,
নিজের কর্ণধার নিজেকে মানা। মানুষের সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে পরালম্বন, তাই না? তাই মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা আসে নিজেকে চিনলে, আত্মপরিচয়ের শিখা নিভে যায় মিথ্যার মাধ্যমে। সো আমাদেরকে নিজেকে জানলে কি হবে? আমাদের নিজের কর্ণধার মনে হবে। তাহলে 6 নম্বরে উত্তর 2 নম্বর। 7 নম্বরে চলে যায়, কাজী নজরুল ইসলাম যে কাজটি করেনি 2015-16 সালে আসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মসজিদের ইমামতি, পত্রিকার সম্পাদনা, সাম্যবাদী রাজনীতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশগ্রহণ। বলো দেখি সে কোন কাজটা করেনি, অর্থাৎ সে তার যে জীবনের বৈচিত্র্যময় কর্মজীবন এখানকার মধ্যে সে কোন কাজটা করে নাই? সবাই বলো দেখি এখানকার মধ্যে কোন কাজটা করে নাই। আচ্ছা যাও, কালকে 12টায় দেখা হবে, ম্যানেজমেন্ট ক্লাসে যাও, আগামীকালকে 12টা থেকে দেখা হবে, যাতে করে কারো কোনো সমস্যা না হয়, পেট বেচারও সমস্যা হবে না, এবং তোমরা যারা হচ্ছে তারাবি পড়ো তাদেরও সমস্যা হবে না। কালকে থেকে 12টায় ক্লাস হবে, কালকে থেকে 12টায় ক্লাস হবে। সুমাইয়া শামিম বলছে 8-এর ঘ নাম্বার। আচ্ছা তো দেখো এখানে 8 কেন, 8-এ তো যায় নাই, এখানে 7 হবে। 7-এর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে অংশগ্রহণ করে নাই, সে হচ্ছে অংশগ্রহণ করেছিল প্রথম বিশ্বযুদ্ধে। ওকে, তারপর চলে যায় 8 নম্বরে। 8 নম্বরে বলছে কি যে হচ্ছে কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছে? এর আগে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে কি উৎসর্গ করেছিল, এবার বলছে কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরকে কি উৎসর্গ করেছে। 2014-15 সালে আসছে বসন্ত, সঞ্চয়িতা, বিশের বাসী, খনিকা। বলো দেখি 8-এর উত্তর কি হবে? 8-এর উত্তর কি হবে? 8-এর উত্তর কি হবে? সবাই একটু বলি 8-এর উত্তর কি হবে? আটের উত্তর কি হবে বলো? আচ্ছা 8-এর খ নাম্বার সঞ্চয়িতা। হ্যাঁ সঞ্চয়িতা সঠিক উত্তর, সঞ্চয়িতা হচ্ছে সঠিক উত্তর। সঞ্চয়িতা কি সঠিক উত্তর? আচ্ছা তারপর চলে যায় 9 নম্বর প্রশ্নে। কার কটা হচ্ছে একটু দেখবা। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার নিজের ধর্মের বিশ্বাস আছে, সে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। এই কথাগুলো কোন কবিতার, কোন প্রবন্ধের? এটা আমরা একটু আগে পড়লাম, রিপিট প্রশ্ন হয়েছে যে আমার পথ, এটা আমরা সবাই জানি আমার পথ। 10 নম্বর প্রশ্নে চলে যায়, আমার পর প্রবন্ধের লেখক হলেন, লেখককে এটা জানি জসিমউদ্দিন, সুফিয়া কামাল, আনিসুজ্জামান নাকি কাজী নজরুল ইসলাম? এটা সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমাদের একটু মনে রাখতে হবে, মানব কল্যাণ আবু ফজলের, আমার পথ কাজী নজরুল ইসলামের, তারপর 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান, তাহারই মনে পড়ে সুফিয়া কামাল, এগুলো হচ্ছে তাদের লেখা গ্রন্থের নাম। আচ্ছা তাহলে এখানে চলে আসছে মাসি পিসি, তোমাদেরকে বলে রাখি দেখো এরপরে মাসি পিসি আছে, তারপর সম্ভাব্য প্রশ্ন মাসি পিসির, তারপরে দেখো মাসি পিসির পরে কি আছে, মাসি পিসির কতগুলো প্রশ্ন, তারপর আছে রেইনকোটের পরে প্রশ্ন। দেখো শুধুমাত্র মুখের কথায় বিশ্বাস করলে হবে না, একটু তোমাদেরকে প্রমাণ দেখাই কত প্রশ্ন এখানে আছে মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবালের প্রশ্ন, অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস প্র্যাকটিস করব, ফুল সিলেবাস গ্যারান্টি দিব। বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম ফুল সিলেবাস পড়াচ্ছে না, শুধুমাত্র আমরাই পড়াচ্ছি। এবং এ দেখো তারপর দেখো গৃহ রোকেয়া সাকাত হোসেন ফুল সিলেবাস। তারপর এই যে চট্টগ্রাম রাজশাহী মানব কল্যাণের প্রশ্ন, দেখো এগুলো সবগুলো হচ্ছে ফুল সিলেবাসের, মানব কল্যাণ যদি সিলেবাসের পড়ে। এ দেখো বাংলা নভেল লেখকদের প্রতি নিবেদন, এটা হচ্ছে একদম নতুন লিখেছে বইটা, সেটা হচ্ছে আচ্ছা সবাই চলে যাও, ম্যানেজমেন্টের ক্লাস শুরু হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, আগামীকালকে দেখা হচ্ছে রাত 12টায়। আগামীকালকে দেখা হচ্ছে কয়টায়? রাত 12টায়। এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য সবাই দোয়া করবা। তো কার কটা হয়েছিল জানিয়ে দাও, এবং যে বন্ধুরা জানে না যে আমরা জিএসটির বিগত 10 বছরের প্রশ্ন সলভ করতেছি, তাদেরকেও মেনশন করে জানিয়ে দিবা। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।